দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যায়। নিশি আর দাঁড়িয়ে থাকতে পারে না, মনটা অস্থির অস্থির করে। নিজের বউয়ের কাছে গিয়ে বলে, ব্রো, তুই নিয়ে যাবি আমায় হাসপাতালে? প্লিজ চল, আমি এখানে বসে সময় নষ্ট করতে পারছি না। নিলয় বলে, এখানে হাত পা গুটিয়ে বসে থাকার কোনো মানেই হয় না। চল তুই, আমি নিয়ে যাব। নিশি নিজের বউয়ের সম্মতি পেয়ে দু পা এগোতেই যমুনা দেবী গর্জে ওঠে নিজের মেয়ের ওপরে, এই মেয়ে তো আমার কথা কানেই তোলে না। কি একটা মেয়ে বউ করলি লীনা। লীনা দেবী নিজেও খুব বিরক্ত হয়। উফ, তুমি চুপ করবে মা, আমার ভালো লাগছে না। এমনিতে নাতনিটার ওই আশঙ্কার মধ্যে তুমি সমানে কি শুরু করেছ? নিলয় গাড়ির চাবি নিয়ে নিশির পাশে আসে। চল, নিশিদের আর বাড়ির চৌকাঠ পার হতে হয় না, তার আগেই কালো গাড়িটা মেন গেট হয়ে ঢোকে। নিশি ছুটে যায় গাড়ির দিকে। গাড়ি থামতে গেট খুলে দেয় অর্ণব। রায়ান দরজা খুলে বার হতেই রুহি নিশির কোলে ঝাঁপিয়ে পড়ে। নিশি বুকে জড়িয়ে বসে পড়ে নিচে, কেঁদে দেয়। রায়ান চোখ দিয়ে ইশারা করে অর্ণবদের ভিতরে যেতে। নিশিকে ওভাবে কাঁদতে দেখে রুহিও কান্না শুরু করে। রায়ান গাড়িতে হেলান দিয়ে দেখতে থাকে মা মেয়ের এই রূপ। বেশ কিছুটা সময় পর চুপ করে নিশি, সাথে রুহিও। নিশি রুহিকে আদর করে দেয়, জড়িয়ে ধরে বলে, সরি রুহি সোনা, সিনেরা খুব করে সরি, আমি বুঝিনি এমন কিছু হবে। কথাটা বলতে বলতে আদর করে নিশি। রায়ান গলা পরিষ্কার করে দৃষ্টি আকর্ষণ করতে নিশি তাকায় সামনের দিকে। রায়ানকে দেখে বলে, সরি রুহির পাপা, বলেই কেঁদে দেয়। এত কান্নার কিছু হয়নি, রুহির হাতে অল্প লেগেছিল। কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গিয়েছিল। আসলে বাচ্চা মানুষ ভয় পেয়ে গিয়েছিল। এখন ঠিক আছে। নিশি সবটাই চুপ করে শুনে নিয়ে আরও একটু আদর করে নেয় রুহিকে। এরপর মা মেয়ের আদর হলে চলুন। নিশি উঠে দাঁড়ায় রুহিকে নিয়ে। হেঁটে ঘরের দরজা অতিক্রম করতে ড্রয়িং রুমে সব মানুষজনকে দেখে রায়ান নিশিকে আদেশ করে, রুহিকে নিয়ে ঘরে যান আপনি। নিশি রুহিকে নিয়ে নিজেদের ঘরের দিকে এগিয়ে যায়। যতক্ষণ না নিশি রুহিকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ততক্ষণ রায়ান চুপ করে দেখতে থাকি। নিশি ঘরে ঢুকে দরজা আটকালে রায়ান বলা শুরু করে, ঠাম্মি, এই বাড়িতে তো কোনোদিন কোনো কুসংস্কার মানা হয়েছে বলে আমি জানি না। আমার জানা মতে আমি থাকাকালীন কোনো কুসংস্কার না নিজে মেনেছি, না কাউকে মানতে দিয়েছি। তাহলে আজকে বাড়িতে অনুষ্ঠান চলাকালীন আমার বউকে কেন কুসংস্কারের দোহাই দিয়ে এত কথা শোনানো হবে? আর শোনানোর পরেও এই বাড়ির একটা মানুষও কোনো প্রতিবাদ কেন করবে না? যমুনা দেবী তেলে বেগুনে জ্বলে ওঠে। যেটা বলবে আমাকে মুখের উপর বলো রায়া। এভাবে অন্যকে দিয়ে আমাকে অপমান করার কোনো মানেই হয় না। রায়ান সোফায় বসে পায়ের উপর পা তোলে, নিজের দিদুনের চোখে রেখে বলে, এটা কিন্তু ঠিক করনি তুমি। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। বাড়িতে একটা ভালো অনুষ্ঠান, সেখানে কালো। যমুনা দেবীকে পুরো কথাটা বলতে না দিয়ে রায়ান নিজেই বলে, কালো তো তোমারও চুল, তোমার চুলও। ও সরি, সাদা হয়ে গেছিল বোধহয়, সেটাকে আবার কালার করে এসেছো তুমি। তাহলে কালোতে তোমার চুলও, সেটাকে কি ধরবে? সেটা নিয়ে তো তুমি শুভ অনুষ্ঠানেই ঘুরে বেড়াচ্ছ। রায়ান, এটা কিন্তু কোনো কথা নয়। মা, তোমার মায়ের সাথে আমার আগাগোড়াই বনে না। তার একটাই কারণ, ওটা তুমিও জানো। দিদুন চেয়েছিল দিদুনের পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করি। প্রথমবার সেটা সম্ভব হয়নি, এবারও সেটা সম্ভব হয়নি। আর সেই কারণে নিশির উপর এতটা কঠোর ব্যবহার দিদুন করেছে। এটা কি ঠিক করেছে? লীনা দেবী মুখ বেজার করে বলেন, তুই সব ঘটনা শুনেছিস? সবটাই শুনেছি, এবং বলতে বাধ্য হচ্ছি তোমাদের সামনে, এতগুলো মানুষের সামনে রায়ান দাশগুপ্তর ওয়াইফকে এভাবে অপমান করা হলো, অথচ কেউ একটা কথাও বললে না। এখানে আমার শ্বশুরবাড়ির লোকও উপস্থিত, তাদের কেউ ছোট বড় কথা বলতে দিদুন একবারের জন্য ভাবিনি। এটা কি ঠিক হলো? ব্যবহারটা ঠিক কি? আজকে নিশির শিক্ষা নিয়ে কথা উঠেছে। নিশি যদি অশিক্ষিত মূর্খই হতো, তাহলে তো দিদিনের মুখের উপর তর্ক করে উড়িয়ে দিত। মেয়েটার পেটে একটু হলেও বিদ্যা আছে, জ্ঞান আছে বলেই চুপচাপ মুখ বুঝে সবটা মেনে নিয়েছে। রায়ান, তুমি আমাকে অপমান করছো। তুমি তোমার দিদুনকে অপমান করছো। একটা মাকে কি করে প্রশ্ন করো তুমি সে তার আদৌ আসল মা কিনা?
সে আদৌ নিজের বাচ্চার মতন দেখি কিনা। কোথায় ছিলে এতদিন, যখন আমার মেয়েটা দিনের পর দিন কান্না করত, আয়ের কোলে যাওয়ার জন্য চটপট করত। আমার মেয়েটা যখন এক মেয়ে জীবন নিয়ে বোর হয়ে গিয়ে মা এনে দেওয়ার জন্য জেদ করতো, কোথায় ছিলে তখন? তখন তো একবারের জন্য এসো আমার মেয়েটাকে আগলে নাওনি। আজ কি করে ওই মেয়েটাকে তুমি অপমান করলো? ওকে আমি নিজের সাথে জড়িয়েছি, ও আমার গায়ের উপর লাফিয়ে উঠে আসেনি, আমি নিজে ওকে নিজের জীবনের সাথে জড়িয়েছি। আমি চেয়েছি বলেই সে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার অর্ধ অংশ। কি করে তাকে অপমান করলে এতগুলো মানুষের সামনে? নিজের চোখে নিজেরই খারাপ লাগছে। সন্ধ্যা দেবী এগিয়ে এসে বললেন, চুপ কর দাদু ভাই, তুমি চুপ করো, উপরে যাও। ঠাম্মি, আমি মানতে পারছি না। কালো শাড়ি পরেছে বলে অমঙ্গল হচ্ছে, কালো শাড়ি পরেছে বলে রুহি পড়ে গেছে, কালো শাড়ি পরেছে বলে তার নাকি কোনো জ্ঞান নেই, সে নাকি সেই কারণে আগের সংসারটা টিকিয়ে রাখতে পারেনি, সে নাকি সেই কারণেই নিজের প্রেমিক পুরুষকে ডিভোর্স দিয়েছে। কি করে একটা মেয়ের সম্বন্ধে না জেনে কি করে মেয়েটাকে এভাবে ছোট করা হয়? দিদুনের স্বভাব আগা গোড়াই এরকম, প্রতিটা মানুষকে ছোট করা, নিচু করা। আগেও বলেছি, এখনও বলছি, বদলাও নিজের মন মানসিকতাটাও, এবার বদলাও নিজেও। এভাবে আর কতদিন মানুষকে কষ্ট দিয়ে কথা বলবে? কতদিন মানুষের কষ্টে তুমি আনন্দ পাবে? এভাবে তো চলতে পারে না দিদুন। কথা শেষ করে প্রমীলা দেবীর দিকে এগিয়ে গিয়ে বলে, মা আপনি প্লিজ এই সমস্ত কথা কানে নেবেন না। বিয়েটা আমার সাথে হয়ে আপনাদের মেয়েকে খুশি করার সকল দায়িত্ব আমার। প্রমীলা দেবী কন্দনরত স্বর বলেন, নিশি আমার অনেক শখের, অনেক কষ্ট ওকে জন্ম দিয়েছি, এই পৃথিবীর আলো দেখিয়েছি, মেয়েটা আমার বড়ই আদরের। তুমি তো সবটাই জানো বাবা, তোমার থেকে তো কিছু লুকানো নয়। আমার মেয়েটা অনেকটা কষ্ট করেছে ওই 3টে বছরে। মেয়েটাকে তুমি খুব ভালো রেখো, মেয়েটাকে আগলে রেখো। আজকে সত্যিই আমার খুব গর্ববোধ হচ্ছে, আমার মেয়েটা এতদিনে একটা ভালো জীবনসঙ্গী পেয়েছে। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। মণিমা প্রমীলা দেবীকে ধরে, চলো মণি আমরা যাই। সে কি খেয়ে জানবে? না না, আজ আর না, অন্যদিন আসবো, শরীরটা ভালো লাগছে না। মা আমিও যাব আপনাদের সাথে। সে কি, তুমি কটা দিন থাকতে চেয়েছিলে? না মা চলুন, আজ আর না থাকি। চল মণি, একটু নিশি রুহির সাথে দেখা করে আসি। প্রমীলা দেবী আর মণিমা যায় নিশির ঘরে। দরজায় বাড়ি দিতে নিশি এসে দরজা খুলে দেয়। রুহি নিশির কোলে। প্রমীলা দেবী আর মণিমাকে দেখে নিশি জড়িয়ে ধরে। প্রমীলা দেবী মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে বলে, আজ মা হিসাবে আমি খুব গর্ব বোধ করছি। জামাই খুব ভালো রে মা, তোকে খুব প্রোটেক্ট করে। সেন বাড়ি যেতে দেয় না বলে মন খারাপ করবি না। সে চায় তোর বাবা নিজে থেকে তোকে ফিরিয়ে নিয়ে যেতে আসুক। সেদিন এর করা ব্যবহার খুব খারাপ লেগেছিল রায়ানের। তোকে আর তোর যোগ্য সম্মান দিয়ে যেন ওই বাড়ি নিয়ে যায়, এটাই তার চাওয়া। নিশি শুনে অবাক হয়ে যায়, মনে মনে ভাবে, ওই জন্যই যেতে দিচ্ছে না ওই বাড়ি? তাহলে এই ঘটনা। মণিমা বলে, তাকে তার যোগ্য সম্মানটা দিবি মেয়ে। সে তোকে বট বৃক্ষের মতো আগলে রেখেছে। যে তোকে ছুঁড়ে ফেলেছে, তার জন্য নিজের বর্তমান ভবিষ্যৎ নষ্ট করে লাভ কি? প্রমীলা দেবী আর মণিমায়ের জন্য রায়ান নিজেই একটু খাবার বেড়ে নিয়ে আসে। তারা খেতে না চাইলেও জোর করে খেতে মুখের ওপর আর না করতে পারে না, অল্প কিছু খেয়ে নেয়। রিম্পাও আসে নিজের বৌমণির সাথে দেখা করতে। রুহি কেমন আছো? রুহি ফিফিনের গলা শুনে একবার তাকিয়ে হালকা হাসে, বলে, ভালো আছি। কথা বলেই নিশির গলায় মুখ গুজে দেয়। রিম্পা হাসে, রুহির মাথায় হাতে বুলিয়ে নিশির পাশে বসে। বৌমণি, কারো কথাই কিছু মনে করবে না। আমরা কেউ যতটা না রুহিকে ভালোবাসি, তার থেকেও বেশি তুমি ওকে ভালোবাসা, তা তোমার ব্যবহারেই পাওয়া যায়। এই যে দেখো, রুহি তোমার বুকেই মুখ গুজে রয়েছে, কারণ ও সেখানেই সেফ ফিল করে। তুমি ওকে যতটা চাও, এর প্রমাণ কাউকেই দেওয়ার প্রয়োজন নেই। একটা মা তার সন্তানকে কতটা ভালোবাসে, তার প্রমাণ নিশ্চয়ই কাউকে দেওয়ার না। এই সব নিয়ে এত ভেবো না তো। নিশি মৃদু হাসে। ননদ বৌদি গলা মিলিয়ে নেয় হাসি মুখে। মণিমাও প্রমীলা দেবীর সাথে করে নিয়ে আসা চকলেট রুহিকে দেয়। একটু অসুস্থ থাকায় চকলেট নিয়ে বেশি লাফালাফি করে না, তবে বেশ খুশি হয়। ঘড়িতে বাজে রাত 11টা।
রায়ান রুমে আসে, এসে আগে নিজে ফ্রেশ হয়ে নেয়, বিছানায় চোখ যায়, নিজের রাজ্যের রানী আর রাজকন্যাকে এগিয়ে যায় তাদের দিকে। এই যে রানী আর রাজকন্যা, শুনছেন? রুহিত সেনেরা, শুনছেন? নিশির চোখ খুলতে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে উঠে বসে। উঠুন, খাবেন না? রাত হলো তো। নিশি বলে, খেতে ইচ্ছে হচ্ছে না। রায়ান ব্রু কুচকে বলে, কেন? এত কুসংস্কার সহ কথা শুনে কি পেট ভরে গেছে? নিশি কিছু বলে না। উঠে বসুন। রুহিকে নিজেই তোলে। পাপার আদুরে ডাক পেয়ে খিলখিল করে হেসে ওঠে। রায়ান খাবার প্লেট সামনে এনে বসে। নিশি হাত ধুতে যাবে বলে উঠতে রায়ান বলে, থাক, তার আর দরকার নেই, সামনে বসুন শুধু। রায়ান ভাততে মেখে নিশিরের সামনে ধরে। নিশি অবাক হয়ে তাকাতে রায়ান বিরক্তি নিয়ে বলে, এত অবাক হলে চলে? কথায় কথায় এত অবাক কথা কিসের? নিশি হা করে ছোট করে। রায়ান নিশির মুখে ভাত পুরো দিয়ে নিজের মুখেও নেয়। একে, আপনি ভাত খাচ্ছেন কেন রাতে? আমি রুটি করে রেখেছি আপনার জন্য। রায়ানের আনন্দ লাগলো কি না বোঝা গেল না, তবে রায়ান বলে, আপনাকে খাওয়াতে খাওয়াতে ভাবলাম নিজেও ভাতই খেয়ে নিই। শুনেছি এক প্লেটে খাবার খেলে ভালোবাসা বাড়ে। নিশির চমকে তাকায়। ও, ভালোবাসা তো এখনো শুরু হয়নি, ভুল বলে ফেলেছি, সরি। রায়ানের কথা শুনে নিশি হাসবে না কি করবে? রুহি ওভাবে খায় না সোনা। ওকে দুধ আর রুটি মিক্স মেশিনে গ্রাইন্ড করে বাটিতে চামচ দিয়ে দিয়েছি। রুহিকে নিশি খাইয়ে দিচ্ছে, মাঝে মাঝে রায়ান নিশিকে খাইয়ে দিচ্ছে। ব্যাপারটাও খুব রোমাঞ্চকর হলেও বোকারানি বুঝলে তো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে নিশি রুহিকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। রায়ান খাবারের প্লেট সহ বাটি নিচে রেখে এসে ঘরের দরজা লক করে। নিশি বিছানায় জেরে বালিশ পেতে নেয়, কিন্তু মুখে কোনো কথা নেই। রায়ান বিছানায় বসে বলে, রাত দুপুরে বইয়ের চুলে ফুল গুজে অভিমান বোলাতে আমায় বুইয়েই গেছে। রুহি, তোমার সিনেরাকে আমার এবং তোমার তরফ থেকে জড়িয়ে ধরে দুটো কিসি দিয়ে দাও তো। নিশির চোখগুলো বড় বড় করে চাইতে রায়ান বিছানায় শরীরে নিয়ে চোখ বুজে বলে, যেটা আমি করতে পারছি না সেটা না হয় আমার মেয়েই করে দিল, সমস্যা কি? হুট করে নিশির মুখ থেকে বেরিয়ে আসে, কেন? আপনি জড়িয়ে ধরলে কি সমস্যা হবে? কথাটা রায়ানের কর্ণগোচর হতেই তড়িত চোখ খুলে তাকায়। রায়ান উঠে বসে, কি বললেন? আর একবার বলুন। নিশির সরল প্রশ্ন। রুহির পাপা একবার জড়িয়ে ধরি, প্লিজ, না করবেন না। কথাটা বলতে ঝাঁপিয়ে পড়ে রায়ানের বুকে। রায়ানের শরীর কেঁপে ওঠে, ঝাঁকুনি দিয়ে ওঠে শরীরে। রুহি কিছু বোঝে না, তবে পাপাকে সিনেরা জড়িয়ে ধরতে দেখে নিজেও সিনেরার ফিট ধরে। রায়ান কি করবে বুঝে পায় না। নিশিকে কথা বলানোর জন্য অমন বলছিল, কিন্তু এটা কল্পনাও করেনি। নিশি বুকে মুখ গুজে বলে, আমি আর কোনোদিন আপনাকে ছোট করে কিছু বলবো না। আজ আবারও অনেকটা চমকে দিলেন আমায়। ভিতর থেকে অনেকটা শ্রদ্ধা আসছে আমার আপনার প্রতি। না, আমার কোনো অভিযোগ নেই, আমি কিছুই মনে করিনি। খারাপ লাগা থাকলেও আপনার মতন মানুষের সংস্পর্শে পেলে সেই সমস্ত দুঃখ, মন খারাপ কিছুই আর কাবু করতে পারে না আমায়। রুহির পাপা? রায়ান অনেক কষ্টে বলে, আপনি এত ভালো কেন? সেনেরা অমিও ভালো। নিশি রায়ানকে ছেড়ে রুহিকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আমার রুহি শোনো খুব খুব ভালো। রায়ান ধীরে উঠে দাঁড়ায়, তাড়াতাড়ি করে ব্যালকনিতে যেতে যেতে বলে, আপনারা ঘুমিয়ে পড়ুন, আমি আসছি। রায়ানকে ওভাবে যেতে দেখে নিশি কিছুটা অবাক হয়, তবে কিছু ভাবে না। রুহিকে নিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। ওদিকে রায়ান বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রাখে। ডাক্তারের হার্ট এত দুর্বল কেন হবে? বড্ড লাফাচ্ছে যে। সামান্য জড়িয়ে দড়ায় যদি এই হাল হয়, তবে বাচ্চাটাকে এভাবে মেরে দিলে? বৌমা, তুমি মা নাকি ফার্সি? তোমার লজ্জা করে না? মিতা দেবী অত্যাধিক রেগে আছে মলির উপর। অতনু সবেমাত্র অফিস থেকে ফিরেছে, এসে শুনে এমন কথা। কি হয়েছে মা, এত চেঁচামেচি করছে কেন করছি সেটা তোর বউকে জিজ্ঞেস কর। অতনু, তোমার মাকে চুপ করতে বলো, সেই কথা বলে যাচ্ছে। আমি বলবই, আমার বংশের অস্তিত্ব তুমি নষ্ট করে এলে। আমি তো কথা বলবি। এটা কি ধরনের ব্যবহার, আর কার থেকে পারমিশন নিয়ে নষ্ট করে এলে তুমি? কি নষ্ট করেছে? এটাই তো বুঝলাম না। কি হয়েছে মলি?
খুলে বলো তো। কিছুই না, তোমাকে তো বললাম আমাকে একটা অডিশনের জন্য ডেকেছে, আর এই সময় যদি আমি প্রেগনেন্ট হই তাহলে কি করে হয় বলো তো। আমি কি করে সেখানে কি অডিশন দেব, আর যদি সিলেক্ট হয়ে যায় তাহলে আমি কি করে অভিনয়টা করব বলো তো। মানে তুমি প্রেগনেন্ট হয়েছিলে আর বাচ্চা নষ্ট করলে, সে কথাটা তুমি আমাকে জানাবে না? অত নয়, এত হাইফার হওয়ার কিছু হয়নি। আমার ক্যারিয়ারটা আগে নিজের দিকটা দেখতে হবে। আমার যদি নাম ডাক হয়, আমার যদি অনেক খ্যাতি হয়, তাহলে তো আমাদেরই ভালো। এটা কেমন মেয়ে বিয়ে করে আনলি যে তোকেই জিজ্ঞেস করে না কোনো কিছু করার আগে? আর এই অভিনয় কি কোনো ভালো বাড়ির মেয়ে এসব করে? এগুলি কি ধরনের কথা? দেখুন, আপনি একদম বাজে কথা বলবেন না। সন্ধ্যার পর তো টিভি খুলে হা করে সিরিয়াল দেখেন, তার বেলায় খুব ভালো লাগে না? আর যদি যখন বলেছে আমাকে অডিশনের জন্য ডেকেছে, আমি অভিনয় করতে চাইছি, আর ওই সময় আপনার জ্বলে যাচ্ছে হিংসে, আপনি আমাকে হিংসে করেন, তাই না? অতনু, এটা কি ধরনের ব্যবহার? তোমার মাকে বোঝাও, তোমার মা কি পাগল? তোমার বোন কাজে যাওয়ার পর থেকে তোমার মা মেন্টাল হয়ে গেছে। ওকে কোনো মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়ে এসো। আমাদের লাইফ আমরা কিভাবে চালাবো সেটা আমাদের ব্যাপার। উনিকে একবার জানানো উচিত ছিল আমাকে। মলি, এটা তুমি ঠিক করনি। ওহো, তুমি এত টেনশন করো না তো। এটা নষ্ট হয়েছে তো কি হয়েছে, আমরা আবারও আরেকটা নেব, সেটা প্ল্যানিং করে নেব। হুটহাট করে বাচ্চা নিয়ে নেওয়াটা কি ঠিক হবে না? নিজের ক্যারিয়ারটাকে সেটেল করি না, সব ঠিক হবে অতনু। এসব নিয়ে ভেবো না তো। অতনু মাথা নেড়ে ঘরে চলে যায়। মলি মিতা দেবীর দিকে তাকিয়ে বাঁকা হাসি। মিতা দেবীর মনে মনে রাগে ফুঁসতে থাকে। এমন সময় নিশির কথা মনে পড়ে। যতই হোক না কেন, মেয়েটা কখনো মুখের উপর কথা বলতো না। আর বাচ্চা নষ্ট সে তো নিজে থেকে কখনো করতে চায়নি। কষ্ট তো নিজে থেকে হয়ে যেত, তবুও কতটা কান্না করতো। আর এই মেয়ে নিজের বাচ্চা নিজেই নষ্ট করে চলে এলো। এসব ভাবনার মাঝে নিজে অতিষ্ঠ হয়ে পড়ে। হঠাৎ করে নিশির কথা মাথায় আসায়, ও বৌমা, রায়নের কফিটা দিয়ে এসো যাও। হুমা ও কাকিমণি, বান্টির কফিটা দাও, দিয়ে আসছে। সুরমা দেবী বলেন, ও বউ, একসাথে অতগুলো নিতে পারবে নাকি? বান্টির বন্ধু এসেছে একটা, সেও আছে। ও, আমি তো জানতাম না কাকিমণি। সমস্যা নেই, তুমি যাও, রায়ানের কফিটা নিয়ে যাও। নিশি আর কিছু না বলে কফির কাপটা নিয়ে চলে যায়। যমুনা দেবী ও সন্ধ্যা দেবী ড্রয়িং রুমে গল্প করছে, তাই আর কোনো দিকে তাকায় না। নিশি সোজা উপরে আসে। রায়ান ঘুমিয়ে আছে। রুহিও আসে নিশির পিছু পিছু। সে সিনেরার সাথেই ঘুম থেকে উঠে গেছে। রুহির পাপাকে ডেকে দাও। রুহি সিনেরার কথা মতন পাপাকে ডাকতে থাকে, পাপা পাপা ও পাপা। রায়ান মেয়েদের আতুরে ডাকে। চোখ খুলে নিশিও জানালার পর্দাগুলো সরিয়ে দেয়। এসিটা বন্ধ করে দিন মিসেস দাশগুপ্ত। নিশি এবার সরাসরি তাকায় রায়ানের মুখের দিকে। এত গরমে এসি বন্ধ করতে বলছেন কেন? ঠান্ডা লাগছে খুব। নিশি ব্রুজোড়া কুঁচকে এগিয়ে আসে। রায়ানের কপালে হাত দিয়ে দেখে গা জ্বরে পুড়ে যাচ্ছে। এ কি, এত জ্বর কেন? রায়ানের চোখগুলো লাল। রুহির পাপা ঘা ঘেঁষে বসে। কফিটা খেয়ে নিন, তারপর আমি মেডিসিন দিচ্ছি। না, ওষুধ খেতে হবে না। নিশি কোমরে হাত রেখে বলে, ডাক্তার হয়ে ওষুধও ভয় পান? রায়ান কথা বাড়ায় না, নিজেরই ভালো লাগছে না, তাই কফিটা খেয়ে নেন। ওষুধও নিজেই খায়। নিশির মনটা মোটেও ভালো লাগে না। ডাক্তারবাবুর শরীর খারাপ, নিজেই কষ্ট হয়। রুহি পাখি আমার, পাপার মাথাটা একটু টিপে দাও তো, রায়ান মেয়েকে বলে। নিশি নিজেই এগিয়ে আসে। দিন মাথাটা টিপে দিচ্ছে। নিচ থেকে লীনা দেবী ডাকছেন, এই রুহি, এই দেখ দাদাই শিরোকে খুলে দিয়েছে, আয় নিচে। রুহির নাম শুনে এক ছুটি নিশি বলে, আসতে যাও রুহি। আরে শিরোকে উপরে আনবে না মোটেও। কে শোনে কার কথায়? রুহি তো এক চুপ। নিশি তুস্ত করে রায়ানের কপালে হাত দেয়। রায়ান মৃদু হেসে বলে, বিয়ে হলো 1 মাসের বেশি হতে যায়, অথচ আপনার এখনো লজ্জা ভাঙতে পারলাম না। নিশির হৃদস্পন্দন বেড়ে যায়। রায়ান নিজের মাথাটা নিশির কোলে তুলে দেয়। নিশি চমকে যায়। কি ব্যাপার মিসেস? মাথাটা যে বড্ড ব্যথা করছে। নিশির নিজের অস্থিরতা সাইডে রেখে রায়ানের মাথাটা টিপে দিতে থাকে। বেশ কিছুটা সময় পার হওয়ার পর রায়ানের কোনো সাড়া শব্দ না পেয়ে নিশি থামে। রায়ানের মুখের দিকে তাকায় ভালো করে, একভাবে কিছু সময়।
তাকিয়ে নিজের সোজাসুজি আয়নায় তাকায়। নিজের কোলে ডাক্তারবাবু শুয়ে থাকাটা দেখে নিশি মৃদু মৃদু হাসে। হঠাৎ রায়ান বলে, কি হলো মিসেস দাশগুপ্ত, আপনার প্রেম রোগে ধরলো নাকি? নিশি চমকে তাকায়। রায়ান আরও একটু চমকে দিতে নিশির কোমরে গুজে রাখা শাড়ির আঁচলটা হালকা করে সরিয়ে দিয়ে সেখানে মুখ গুজে দেয়। ব্যাস, শেষ নিশি। শরীর কাঁপুনি দিয়ে উঠে, অনুভব করা পেটে ধাড়িযুক্ত ঠোঁট জোড়া খেলা করছে। রায়ান সময় নিয়ে পরপর দুটো চুমু খায় উতরে, হালকা করে কামড় দিয়ে জট করে সরে যায় কোল থেকে। বালিশে মুখ গুজে ধীর স্বরে বলে, সেদিনেরটা শোধ। আমি ডক্টর রায়ান দাশগুপ্ত, আবার কিছু বাকি রাখি না। রুহি, তোমার সিনেরা কোথায়? শিরুকে নিয়ে খেলতে খেলতে রুহি বলে, পাশের ঘরে। রায়ান বিরক্ত হয়ে খুব জ্বরটায় ছেড়েছে, এত সময় ঘুমোচ্ছিল। ঘুম ভাঙতে দেখে রুহি আর শিরো এ ঘরে, আর ম্যাডাম পাশের ঘরে। রায়ান উঠে বিছানা থেকে, না, স্নান করা দরকার, গায়ে একদম ঘেমে গেছে। রুহি, তোমার সিনেরাকে বলো আমি ডাকছি। শিরু তুই বস। রুহি নিজের ছোট ছোট পা ফেলে এগোতে রায়ানও স্নানে যায়। বেশি সময় নেয় না, তাড়াতাড়ি স্নান করে ফিরে চুল মুছতে মুছতে ঘরের চারদিকে নজর বুলায়। না, কোথাও কেউ নেই। মেয়েটাও নেই, সেও কি ও ঘরে গিয়ে আটকে গেল নাকি? রায়ান হোয়াইট শার্ট আর ট্রাউজারটা পরে চুল আঁচড়ে দেখে শিরো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। রায়ান নিচু হয়ে শিরোকে একটু আদর করে বলে, যাকে আদর করার তার পাত্তা নেই, আর তুই আসছিস সে আদরে ভাগ নিতে? তার চোখে যদি এটা পড়ে তবে কি শিরো তোর খবর আছে? শিরো কি বুঝলো কি জানি, রায়ানের থেকে সরে গিয়ে সোফায় উঠে শুয়ে পড়ে। রায়ানের শান্ত মেজাজটা খুব খারাপ হয়। এখনও দেখা নেই মা মেয়ের। রায়ান নিজের রুম থেকে বার হতে শুনতে পায় পাশের রুম থেকে হাসির আওয়াজ। রায়ান দু পায়ে এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। রায়ানকে কেউ খেয়াল করেনি। মাম্পু, মিতু, রকি, বান্টি সহ আরও বাইরের কিছু মানুষ। অচেনা একটা ছেলে বলে, বান্টি, তোদের নতুন বধূ কিন্তু খুব সুন্দরী। আচ্ছা নিশু বৌদি, তোমার কোন বোন নেই যে একদম তোমার কার্বন কপি হবে? কেন রে রোহিত, তুই কি করবি? বিয়ে দেব আমার দাদার সাথে। তোর বৌদিকে দেখে আমি ক্রাশ খেয়েছি। নিশি খানিকটা লজ্জা পায়। রায়ানের হাত মুঠো বন্ধ হয়, চোখ নিবিদ্ধ হয় নিশির দিকে, যে লজ্জায় মৃদু মৃদু হাসছে। রোহিতের দাদা মজার ছলে বলে, হলে কিন্তু মন্দ হয় না। নিশি এবার বলো, অনেক হয়েছে মজা, তোমরা এইগুলো খেয়ে নাও, আমি আসি। চলো রুহিকে কোলে নিতেই রোহিতের দাদা বলো, ওহো চলে যাচ্ছেন, বসুন না, আপনার সাথে তো তেমন পরিচয় হতে পারলাম না। নিশি কিছু বলবে, নজর যায় দরজার দিকে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে দিকে যার মুখে দেখে কিছু বোঝা যাচ্ছে না। রায়ান নিশির চোখে চোখ মিলতেই রায়ান ঠান্ডা স্বরে বলে, রুহি কাম ফার্স্ট। রুহি নিশির কোল থেকে নেমে ফাফার কোলে চলে যায়। রায়ান নিশির দিকে দৃষ্টি রেখে মিতুকে বলে, ছোটো মাকে বল 1 কাপ কড়া করে কফি বানিয়ে দিতে। মিতু উঠতে রায়ান বলে, সরি ফর ডিস্টার্বেন্স, ইউ গাইস ক্যারি অন। কথাটা বলে আর 1 মিনিটও দাঁড়ায় না, রুহিকে কোলে নিয়ে সোজা ঘরের দিকে হাঁটে। নিশির এই পুরো ব্যাপারটা মাথার উপর দিয়ে যায়। তবুও মৃদু হেসে সেখান থেকে চলে আসে। মিতুকে বলে, তুমি বসো, আমি যাচ্ছি, কফি বানাবো। রায়ানও রেডি হয়ে বেরিয়ে পড়ে। নিশে রায়ানের পছন্দ মতো কফি বানিয়ে ঘরে আসে। দেখে রুহি ড্রয়িং করছে আর রায়ান ফোনে কিছু চেক করছে। নিশি শিরুকে খেয়াল করেনি। রায়ানকে কফির কাপ এগিয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। রায়ান নেয় কিন্তু খায় না। কফিটা গরম আছে, খেয়ে নিন। কথাটা বলে নিশি রুহির পাশে বসে। রায়ান আর চোখে নিশিকে দেখে বলে, কি হলো, এখানে বসেছেন কেন? যান যান, গল্প তো বাটা পড়েছে। নিশি কিছু বোঝে না, তাই এমনি বলে, আরও কিছুক্ষণ বসতাম, কিন্তু ওই যে সন্ধ্যা হয়ে এসেছে, ঘরের জানালাগুলো খোলা বন্ধ করতে হবে, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। রুহির দুধ গরম গরম খাওয়ার সময় হয়েছে। রায়ান যেন জ্বলে ওঠে, কিন্তু ওই যে কখনো নিজেকে প্রকাশ করেনি কারোর সামনে, সেই ছেলে কি আর নিজের অভিমান জেলাসি প্রকাশ করবে?
না, রায়ানও করতে পারে না, তাই মেজাজটা খিচে থাকে। রুহিকে নিশে গরম দুধ এনে দেয়। রুহির রোজকার বাহানা, খাবে না। রুহিও কান্না জুড়ে দেয়। নিশিও রোজকার মতন এটা এটা বলে রুহিকে খাওয়াতে লাগে। রুহি বদমাশি করে মুখে দুধ নিয়ে বিছানায় ফেলে দেয়। আর ব্যাস, রায়ান গর্জে ওঠে মেয়ের উপর। এই বেয়াদব, আদরে আদরে ভাদর তৈরি হচ্ছ, কিছু বলি না বলে যা ইচ্ছে তাই করবে না? দুধ নষ্ট করলে কেন, সাথে বিছানার চাদরটাও। নিশিও চমকে যায়। রুহি নিশির বুকে মুখ গুজে ফোঁপাতে থাকে। নিশি রুহিকে আগলে ধরে বলে, কি হলো আপনার? সামান্য এইটুকুন বিষয়ে এত চেচ্ছেন কেন? মুখের কি ভাষা? চেচ্ছেনটা আবার কি? আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলছে, অসহ্য। দেখুন, বেশি বেশি করছেন কিন্তু। রুহি, পাপাকে বকে দাও তো। দুটোই ঘর থেকে বের হন, জরুরি ফোন কল অ্যাটেন্ড করতে হবে, একদম কোনো ডিস্টার্ব চাই না। নিশির কি করার, রুহিকে নিয়ে হাঁটা দেয়। শিরো ভয়ে ব্যালকনিতে গিয়ে বসে। দুজনে যেতে রায়ান হাতের সামনে থাকা এসির রিমোটটা ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। রাগে শরীরটা জ্বলছে। কত বড় সাহস! ডক্টর রায়ান দাশগুপ্তর বইয়ের মতন বোঝাও। বোকারানি কি এইটুকুও বোঝে না যে ফ্লার্ট করছে আর প্রশংসা করছে? যত পারবে আমার সাথে। ফোন আসে অর্ণবের। কল রিসিভ করতে ওপাশের মানুষটা বলে, কি বন্ধু, এখন শরীর কেমন? ভালো আছি। ভালো তো থাকবেই, বউয়ের সেবা যত্ন পাচ্ছেন যে। রায়ন বিরক্ত হয়ে বেশ, নাটক না করে লাইনে আয়। কী জন্য ফোন করেছিস বল। বলছি, হবে নাকি পার্টি শার্টি? আমিও সব খাই কি? তুই আমায় ফোন করেছিস কেন? ওই ছাড় তো, সাধুর সাজিস না। আরে ভাই, আমরা হলাম কি পুরুষ মানুষ, ওসব একটু একটু না খেলে যে প্রকৃত অর্থে পুরুষ হিসেবে নিজেদের দাবি করা যাবে না? কী সব বলছিস? শোন না, খাস অন্তত আমাদের কোম্পানি দিস। দেখ বন্ধু, তোর জন্য আমাদের পুরুষ সমান। আচ্ছা আচ্ছা হয়েছে, আর নাটক করতে হবে না। কোথায় যাব বল? গ্রিন পয়েন্টায়। আমরা ওখানেই সবাই ওয়েট করছি। নিচের ড্রয়িং রুমে নিশি রুহি বসে আছে। শাশুড়ি কাকি শাশুড়ি সবে সিরিয়াল দেখতে বিজি। নিশি রুহিকে এটা ওটা বলে আদর করছে। রুহি মুখ গুজে রেখেছে নিশির কাঁধে। ওপর থেকে রায়ানকে আসতে দেখে নিশি তাকায়, কিন্তু রায়ান একবারের জন্য তাকায় না। নিজের মাকে বলে, মা, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, আমার ফিরতে রাত হবে। লীনা দেবী টিভি থেকে দৃষ্টি চড়িয়ে ছেলেকে দেখে বলে, তোর না শরীর খারাপ, আর তুই এখন বের হচ্ছিস? কোথায় যাচ্ছিস? হাসপাতাল? না মা, অর্ণবদের সাথে দেখা করতে, ওরা সব ওয়েট করছে, আমি আসছি। কথাটা বলে চলে যায়। রুহি আর নিশি দুজনে চোখ দরজার পানে। রায়ান ইগনোর করে চলে গেল, একবারও ভুলে গেল না। ওদিকে রুহির ছোট মনে পাপার আদর করলো না। দুজনের দুই রকমের অভিমান গিলে চুপ করে বসে রইল। এদিকে রায়ান গ্রিন পয়েন্টে এসে ওপরতলায় গিয়ে বন্ধুদের দেখা পায়। অর্ণব, রনি, আকাশ আর আদি। রায়ানকে দেখে হই হই করে ওঠে। রায়ান এসে বলে, সব মাতালের দল এক জায়গায়। অর্ণবের তীব্র প্রতিবাদ করে বলে, শালা সতী সাজো, বিয়ে করে ভং ধরেছ। আমরা কি মদ খাই? খাই তো দামি বিয়ার, দুবার মুতি দিলেই শেষ অ্যাকশন। রায়ান চোখ মুখ কুচকে বলো, মুখের ভাষা ঠিক কর। রনি বলে, শালা, বিয়ে করে আমাদের বন্ধু পুরাই চেঞ্জ। ইস, আসছে মুখের ভাষা ঠিক করতে। তুই না কলেজের প্রফেসর, দেখ দেখ কি শব্দ ব্যবহার করিস বন্ধুদের সামনে। ও যদি প্রফেসর হয়ে চলি, তবে তো এই জীবন রেখে লাভ নেই ভাই। রায়ান হাসে, খাবার অর্ডার করে নিজেদের, আর সাথে দামি বিয়ার। বেশ গল্পে জমে যায় সব। আড্ডায় মেতে সময় ভুলে বসে। ঘড়ির কাঁটা যখন রাত 1:30 বেজে গেছে, তখন অর্ণবের ফোন আসে। বউয়ের ফোন দেখে বলে, আরে ভাই, সময়ের হুঁশই ছিল না, রাত 1:30 বেজে গেছে, এবার চল যে যার বাড়ি যাই। রায়ানও উঠে দাঁড়ায়। কি ডাক্তারবাবু, চুইংগাম লাগবে নাকি? রায়ান বিনা দ্বিধায় আকাশের হাত থেকে চুইংগাম নিয়ে মুখে পুরে বলে, তোদের মতন মাতাল বন্ধু থাকলে নিজেকে শুদ্ধ রাখা খুব কঠিন। কথাটা শুনে সব হেসে ওঠে। পার্টি শেষ করে যে যার ঘাড়ে নিয়ে পেরিয়ে যায়। ওদিকে নিশির চোখে ঘুম নেই, রুহির চোখেও। পাপা কখন আসবে এই নিয়ে 10 বার জিজ্ঞেস করেছে, কিন্তু ফলাফল শূন্য।
নিশি কল করেনি, তাও না, কল করেছিল, কিন্তু প্রতিবারের মতন কল বেজেই কেটে গেছে। বেশ কিছু সময় পর রায়ান ঘরে ঢুকে। ঘড়ির কাঁটায় বাজে তখন রাতে 2:30। নিশি বা রুহি কোনো কথা বলে না, চুপ করে শুয়ে থাকে শুধু। রায়ান ঘরে ঢোকার আগেই নিজের মুখের সামনে হাত রেখে হা হা করে দেখে নেয়, না, কোনো গন্ধ নেই। রায়ান ঘরে ঢুকে নিজের জামা কাপড় এদিক ওদিক ছুঁড়ে ফেলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢোকে। নিশি অবাক হয়ে যায়, মনে মনে বলে, এই লোক কি পাগল? এত স্নান কি করে মানুষ? এই জন্য স্নান করেই তো গেল। রায়ান বের হয়, ট্রাউজার পরে ব্যালকনিতে সিঁড়িকে বসে থাকতে দেখে ওর খাবারের বাটিতে খাবার দেয়। 2 মিনিটে খাবার শেষ করে রায়ান শিরোর জন্য আনা ছোট বিছানায় শুইয়ে নিজেও বেডে আসে। রায়ানকে বিছানায় আসতে দেখে রুহির এত সময় জমানো অভিমান বলে পাপাকে জড়িয়ে ধরে। রায়ান হেসে মিমিকে বুকে জড়িয়ে নেয়। রুহি আদর পেয়ে খুব কম সময়েই ঘুমিয়ে যায়। রায়ান রুহিকে শুইয়ে দিয়ে নিজেও লাইট নিভিয়ে শুয়ে পড়ে চুপ করে। মাঝে রায়ান আর দুধারে দুজন। নিশিরও মনটা ছটফট করে, তবে নিজের এমন অস্থিরতা বুঝতে পারে না। রায়ানের নিশিকে ইগনোর করাটা স্পষ্ট। নিশির আর সহ্য না হয়ে উঠে বসে অন্ধকারে হাতের টেবিল ল্যাম্পটা জ্বালায়। রায়ান বোঝে সবটাই, কিন্তু কিছু বলে না, চোখও খোলে না। নিশি কিছুটা সময় দেখে বলে, রুহির পাপা শুনুন। রায়ান সাড়া দেয় না। ডাক্তারবাবু শুনছেন? আমি জানি আপনি ঘুমাননি। রুহির পাপা, এই যে শুনুন না। রায়ান না ঘুমিয়ে জিজ্ঞেস করে, কি? আপনি কি আমার উপর রেগে আছেন? রায়ান বলে, রেগে থাকার কি কোনো কারণ আছে? না তো। মানে আমি বুঝছি না আপনি কেন আমাকে ইগনোর করছেন। দেখুন, আমার কোনো দোষ থাকলে বলুন। তবুও এবার রায়ান উঠে বসে, নিচের দিকে তাকিয়ে বলে, ইগনোর করছি সেটা বোঝেন, আর অন্য মানুষ ফ্লার্ট করছে যে সেটা বুঝেন না? নিশি ভয়ে পিছিয়ে যায়। রায়ান নিজের শরীরটা আর একটু এগিয়ে নিয়ে গিয়ে নিশির মুখোমুখি হয়। নিজের হাত দিয়ে নিশির গালটা চেপে নিজের দিকে ঘুরিয়ে বলে, ভাইয়ের বন্ধুদের সাথে অত আড্ডা কি আছে? নিশি এবার বুঝে কিছু। অমনি চোখ বড় বড় করে বলে, ওটা তো আমার থেকেও ছোট ভাই হবে। রায়ান বিরক্তি নিয়ে বলে, রোহিতের দাদা নিশ্চয়ই আপনার ভাই নাম, সে তো আপনার সমবয়স। এদিকে তাকান। নিশে তাকায়। ডাক্তার রায়ান দাশগুপ্তর বউ একটাই, তার মতন জেরক্স কপি আর হবে না। কি হলো, হবে? নিশি মাথা নাড়ে, না। তাহলে ওর সাহস কত বড় যে আপনার মতন বউ চায়? ওটা তো মজা মাই ফুট। যা আমার তা শুধুই আমার, বুঝেছেন? কারণ নজর তো দূর, মজাও বরদাস্ত করব না। বোঝা গেল? আমি কি আপনাকে কথাটা বোঝাতে পারলাম? আনসার মি। নিশি মাথা নাড়ে, গুড। নিশি ভয়ে ভয়ে কেঁপে ওঠে। রায়ানের ধরে রাখা নিশির গাল ছেড়ে দেবে দেখে নিশির ঠোঁট জোড়ো কেঁপে যাচ্ছে সমান পরিমাণে। রায়ানের কি হলো জানা নেই। এগিয়ে যায় কিছুটা, আরও বেশি কাঁপতে থাকে নিশির ঠোঁট। ডোক গেলে সরে আসতে চায়, কিন্তু শরীরের অন্যান্য কোষগুলো ঘোর বিরোধিতা করে ওঠে। রায়ান বলে, আমি যদি এখন কোনো অবাধ্য ইচ্ছেকে আশকারা দেই, তবে কি খুব ভুল হবে? নিশি তাকাতেই দেখে উত্তরের অপেক্ষা না করে রায়ান এগিয়ে যায় নিশির ঠোঁটের দিকে। কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঠোঁটের উপর নিজের আধিপত্য বিস্তার করে বসে। নিশির দম আটকে আসে। রায়ানকে ধাক্কা মারে। কাজের কাজ কিছুই হয় না। রায়ান নিজের সময় নিয়ে নিশির ঠোঁট ছাড়ে। নিশির চোখ থেকে ভয়ে জল গড়িয়ে পড়ে। রায়ান তা দেখে রেগে বলে, ডোন্ট ক্রাই, আই এম ইউর হাজব্যান্ড নিশি। কথাটা শেষ করে ওপাশ ফিরে শুয়ে পড়ে রায়ান। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, একটা কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।